আসসালামু আলাইকুম। টপ বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম পরিচ্ছেদ মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই অনুশীলনীটা বা এই অধ্যায়টা নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা প্রথমেই ভালো করে অনুচ্ছেদটি পড়ি এবং তারপর আমরা প্রশ্নে কি কি আছে সে বিষয়ে আলোচনা করি। তো প্রথমেই রয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। তো বন্ধুরা, এখানে মর্যাদা বলতে একটা স্থান বা একটা অনার করা বা একজনকে সম্মান করা এরকম বোঝানো হয়েছে। তো আমরা কারোর সাথে যখন যোগাযোগ করি তখন তাদের সাথে কিভাবে কথা বলি, কিভাবে তাদেরকে সম্মান করি, বা কি বা কার সাথে কিভাবে আমরা কথা বলতে পারি, এরকমভাবে আমাদেরকে এই অধ্যায়টাতে শিক্ষা দেওয়া হয়েছে। এবং কিছু পরিস্থিতি দেওয়া আছে যে এই পরিস্থিতিতে আমরা কিভাবে কথা বলবো বা এরকম পরিস্থিতিতে কিভাবে কথা বলবো, বা কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে কিভাবে একজন মানুষের সাথে তাকে সম্মান দিয়ে কথা বলবো, সেটাই কিন্তু আমাদেরকে এই অধ্যায়েতে বলা রয়েছে। অর্থাৎ বড়দের সাথে কিভাবে কথা বলবো, ছোটদের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে সর্বনাম পদ ব্যবহার করব, কিভাবে সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদকে আমরা ব্যবহার করব, সে কথাটাই বা এই ধারণাটাই এখানে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, চলো আমাদের প্রথম অধ্যায়টা শুরু করি। প্রথমে আছে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করি। পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করি অর্থাৎ একটা পরিস্থিতিতে আমরা কিভাবে অন্য মানুষের সাথে যোগাযোগ করব সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। নিচে কয়েকটি পরিস্থিতি উল্লেখ করা হলো আছে। এখানে কিছু পরিস্থিতি দেওয়া রয়েছে এবং এই পরিস্থিতিতে আমরা কিভাবে একজন আরেকজনের সাথে কথোপকথন করব বা এই পরিস্থিতিতে আমি কি করব, এই অবস্থাগুলোই এখানে বলা হয়েছে। এসব পরিস্থিতিতে কি ধরনের যোগাযোগ হয়? ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করো এবং ভূমিকা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। তো বন্ধুরা, এবার চলো আমরা দেখি পরিস্থিতি একে কি রয়েছে। পরিস্থিতি একে এখানে একটি সিন দেওয়া আছে, অর্থাৎ এখানে একটি চিত্র দেওয়া আছে, যে চিত্রতে একজন বাবা রয়েছে, সে তার সন্তান, তার ছেলে মেয়ের সাথে কথা বলতেছে এবং তার স্ত্রী চুপচাপ কথাগুলো শুনতেছে। তো বন্ধুরা, পরিস্থিতি এক যদি আমরা আলোচনা করি, দেখি রাতের খাওয়া শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলছে। অর্থাৎ রাতে কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে বাবা তার সন্তান তার স্ত্রীকে সবাইদেরকে নিয়ে একসাথে বসে বসে রাতে গল্প গুজব করতেছে, যে সারাদিন কে কি করেছি তা নিয়ে কথা হচ্ছে। অর্থাৎ বাবা তার কাজকর্ম শেষ করে রাতে বাসায় ফিরেছে, তার সন্তানরা স্কুলে কি কি করলো, কে কি কি পড়াশোনা করলো, কে কি কি করলো, সারাদিন কি কাজ কাম করেছে সেগুলো, এবং তার স্ত্রী বাসায় বসে কি কাজ কাম করেছে সেগুলো সম্পর্কে তারা আলোচনা করতেছে। তো বন্ধুরা, পরিস্থিতি দুই এখানে একটি চিত্র দেওয়া আছে। এখানে একজন মুচি রয়েছে। একজন মা তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কোনো প্রয়োজনে। তো তাদের সাথে তারা একজন মুচির কাছে গেছে, নিশ্চয়ই তারা মুচির কাছে জুতো নিয়ে গেছে, কারণ মুচির কাছে জুতো ছাড়া তো আর কিছু নিয়ে যাবে না। তো এখানে তাদের মাঝে কি কথা হতে পারে? তো তাদের মাঝে কথা হবে যে মা বা ছেলে তার মুচিকে বলতেছে যে আপনি কি আমাদের জুতোটা সেলাই করে দিতে পারবেন, বা দেখেন জুতাতে কি সমস্যা হয়েছে। তো জুতাওয়ালা সেটা দেখবে, মুচি সেটা দেখবে, দেখে অবশ্যই সে তার সমস্যার কথা বলবে। সমস্যার কথা বললে সে জিজ্ঞেস করবে বা মা জিজ্ঞেস করবে যে আমার জুতা সেলাই করতে কত টাকা লাগবে। এখানে তাদের মাঝে একটা দামাদামি হবে। দামাদামি পর্যায়ে মহিলা বা মাটা মুচির আলার কাছ থেকে জুতাটা সেলাই করে নেবেন। মায়ের সঙ্গে ছেঁড়া জুতা সেলাই করাতে গিয়েছি। এখানে ছেলেটার কথা বলছে যে আমি আমার মায়ের সাথে জুতাটা সেলাই করতে গিয়েছি। একজন মুচি রাস্তার মোড়ে আছেন, তার সাথে আমার ও মায়ের কথা হচ্ছে। এখানে মায়ের সাথে আর মুচির সাথে এরকম কথাবার্তাই হবে, বা অন্য কোনো প্রসঙ্গে তার আলোচনা হতে পারে না। অবশ্যই এখানে সুন্দরভাবে কথা বলতে হবে, ভালোভাবে কথাকে বুঝিয়ে বলতে হবে। এখন আমাদেরকে এই অধ্যায় শেখানো হলো বা এই পরিস্থিতিতে শেখানো হলো যে একজন মুচির সাথে বা একজন কর্মক্ষেত্রওয়ালা একজন মানুষের সাথে আমরা কিভাবে কথা বলবো, এই বিষয়টাই আমাদেরকে এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তো এবার দেখি পরিস্থিতি তিনে কি রয়েছে। এখানে আবার সেমভাবে একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রে একজন অসুস্থ রোগী, তিনি বিছানায় শুয়ে আছেন,
তাকে দেখার জন্য অবশ্যই একজন লোক এসেছে, বা একজন অসুস্থ রোগীকে দেখতে গেলে আমরা কিভাবে তার সাথে কুশল বিনিময় করব, তার সাথে আমরা কিভাবে কথোপকথন করব, কথাবার্তা বলবো, এখানে কিন্তু সেই অবস্থাটাই বা সেই পরিস্থিতিটাই কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে। হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছেন, অর্থাৎ একজন অসুস্থ রোগী আছেন বা আমার একজন আত্মীয় আছেন, বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছে, আমার বাবার সাথে আমি তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি। এখন তার চিকিৎসার যদি খোঁজ খবর নেই, অবশ্যই তাকে আমি জিজ্ঞেস করব যে আপনার শরীরটা এখন কেমন লাগতেছে, বা আপনার এখন আগের থেকে কোনো ইমপ্রুভ লাগতেছে কিনা, বা আপনার আগের থেকে কোনো ভালো লাগতেছে কিনা, এরকম কিছু আমি তাকে জিজ্ঞেস করব। অবশ্যই আমি তাকে এমন কোনো প্রশ্ন করব না বা এমন কোনো আলোচনা করব না যেটা আর কি তাকে অসহ্যকর, মানে অসহ্যকর হয় বা অসহনীয় হয়। একজন রোগীর সাথে আমরা অবশ্যই মাধুর্যতা বজায় রেখে তাকে জিজ্ঞেস করব যে আপনার কেমন লাগতেছে, আগের থেকে কি আপনি ভালো আছেন কিনা, বা ঔষধ খাচ্ছেন কিনা, ঠিকমতো ডাক্তাররা দেখতেছে কিনা, আপনি বাড়িতে যেতে পারবেন কবে। অবশ্যই আমরা কিন্তু এই পরিস্থিতিতে তার সাথে আমরা এই আলোচনাগুলোই করব। এবার দেখি পরিস্থিতি 4। পরিস্থিতি 4-এ দেখা যাচ্ছে যে দোকানে গিয়ে কোনো কিছু আমরা কিনতে যাই। যখন দোকানে আমরা কোনো কিছু কিনতে যাই, দোকানওয়ালা আমাদের পরিচিত থাকে, তখন আমরা তার সাথে কিভাবে ব্যবহার করি, বা তখন আমরা দোকান থেকে কোনো বাজার সদাই কিভাবে কিনি, সেই পরিস্থিতিটাই এখানে দেওয়া হয়েছে। দেখি, বাড়ির পাশের দোকানে এসেছি কিছু জিনিসপত্র কিনতে, অর্থাৎ বাড়ির পাশে আমাদের অবশ্যই গ্রামগঞ্জে বাড়ির পাশে অনেক দোকান থাকে, সেখান থেকে আমরা প্রতিদিন অহরহ জিনিস কিনে থাকি। তো তাদের সাথে আমাদের ব্যবহারটা কেমন হবে, বা এই পরিস্থিতিতে যে আমি তার পরিচিত লোক, আমি তার দোকানে একটা জিনিস কিনতে গেছি, তো আমি তার সাথে কেমন ব্যবহার করব বা কিভাবে আমি তার সাথে কথাবার্তা বলবো, এই পরিস্থিতিটা এখানে তুলে ধরা হয়েছে। তো আমি যখন দোকানে যাই অবশ্যই তাকে সালাম দিব, সালাম দিয়ে তার একটা পণ্যের নাম জিজ্ঞেস করবো এটা আছে কিনা, থাকলে আমি তার সাথে দাম করে পণ্যটা নিয়ে অবশ্যই বাড়িতে চলে আসব। এটাই কিন্তু আমাদেরকে এই সিনটায় শিক্ষা দিল। তো বন্ধুরা, এবার দেখি পরিস্থিতি 5-এ কি রয়েছে। পরিস্থিতি 5-এ রয়েছে আমরা কয়েকজন বন্ধু মিলে বাড়িতে যাচ্ছি, বা আমাদের স্কুলটা শেষ হয়ে গেছে, এখন আমাদের ক্লাস শেষ, স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। এই অবস্থায় অপরিচিত একজন লোক আমাদেরকে ধরলো, বা আমাদেরকে জিজ্ঞেস করলাম, বা আমাদেরকে ডাকলো, তখন আমরা কিভাবে তার সাথে কুশল বিনিময় করব, কিভাবে তাদেরকে অ্যান্সার করব, এটাই কিন্তু এই সিরিজে বলা হয়েছে। কয়েকজন স্কুল বন্ধু মিলে বাসায় যাচ্ছি, মানে কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় যাচ্ছে, একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাইলেন। তো যেহেতু সে আমাদের কাছে ঠিকানা জানতে চাইলেন, সেহেতু আমরা তার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলবো, তাকে সুন্দরভাবে ঠিকানাটা বুঝিয়ে দেব, আমরা চিনলে তাকে আমরা সুন্দরভাবে সেখানে পৌঁছেও দিতে পারি, বা আমরা তাদেরকে সেই ঠিকানাটা সুন্দরভাবে দেখিয়ে দিতে পারি যে আপনি এখান থেকে এখানে যাবেন, বা এই দিক থেকে এই দিকে যাবেন। আর না চিনলে আমরা বলতে পারি যে সরি আঙ্কেল, আমরা তো জানি না, আপনি অন্য কারোর কাছে জিজ্ঞেস করেন, বা অন্য কারোর কাছে আপনি যান। তো আমরা তার সাথে কিন্তু আসলে ভদ্র এবং সম্মান দিয়েই কিন্তু কথাটা বলবো। তো বন্ধুরা, পরিস্থিতি 6। এবার দেখি পরিস্থিতি 6-এ কি রয়েছে। পরিস্থিতি 6-এ রয়েছে এখানে একজন মেয়ে ফোনে কথা বলতেছে, মা তার মেয়ের কথা শুনতেছে, এবং এখানে একটা বাচ্চা খেলা করতেছে। এখানে রয়েছে কিছুদিন অসুস্থ থাকায় স্কুলে যেতে পারিনি, যেমন আমি অসুস্থ ছিলাম, যার কারণে স্কুল ছুটি হয়েছে বা স্কুলে আমি যেতে পারিনি। স্টোনি শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলছেন, টিচারে ফোন করে আমার সাথে কথা বলতেছেন, বা আমার কথাগুলো তিনি জিজ্ঞেস করতেছেন যে তুমি কেন স্কুলে আসতে পারোনি। আমি তার সাথে এই অবস্থায় কিভাবে কথা বলবো, বা এই পরিস্থিতিতে আমি তার সাথে কিভাবে কথা বলবো। অবশ্যই আমি তার সাথে মর্যাদা বজায় রেখে কথা বলবো, বা ভদ্রতা বজায় রেখে কথা বলবো যে ম্যাম আমি অসুস্থ ছিলাম, আমি সেই জন্য স্কুলে যেতে পারিনি। অবশ্যই তার সাথে আমি রাগ করতে পারবো না। এই পরিস্থিতিটা খুবই একটা কষ্টকর, যে আমি অসুস্থ ছিলাম, আমি আসতে পারিনি, অবশ্যই ম্যামকে আমি গুছিয়ে কথাবার্তাগুলো বলবো। তো
তো বন্ধুরা পরিস্থিতির পরবর্তী পর্যায়ে আমরা চলে যাই। এখানে রয়েছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য, অর্থাৎ যোগাযোগ করতে হলে আমাদের কতগুলো ক্ষেত্রকে বিবেচ্য করতে হবে, এখানে সেগুলোই বোঝানো হয়েছে। যেমন বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বা যেসব বিষয় মাথায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। অর্থাৎ একজন মানুষের সাথে একটা পরিস্থিতিতে বা একটা পরিবেশে তার সাথে যোগাযোগ করতে হলে আমার কি ক্ষেত্রগুলো বিবেচ্য বা কোন বিষয়গুলো আমার মাথায় রাখতে হবে বা বিষয়কে আমার বিবেচনায় রাখতে হবে সেগুলো আমার এখানে লিখতে হবে। তো এখানে তিনটা অপশন দেওয়া রয়েছে, ক খ গ, আমাকে তিনটা লিখতে হবে। তো প্রথমেই ক নম্বরে তুমি কি লিখবে? ক নম্বরে আমি লিখবো যে ভাষায় মাধুর্যতা বজায় রাখা, যে একটা মানুষের সাথে আমি অশালীন ভাষায় কথা বলবো না, অবশ্যই আমার ভাষাটা মাধুর্যপূর্ণ রুচিসম্মত হতে হবে, অবশ্যই রুচিসম্মত হতে হবে। তো খ নম্বরে রয়েছে সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদ ব্যবহার, যে একজন মানুষ তিনি আমার অনেক বড়, তাকে অবশ্যই আমি আপনি করে কথা বলবো, এবং যখন আপনিটা ব্যবহার করব তখন কিন্তু আমি তাকে ওই রকম ক্রিয়াটাই ব্যবহার করব। বা মানি সর্বনামটার ক্ষেত্রে আমি কোন ক্রিয়া ব্যবহার করব, ঘনিষ্ঠ সর্বনামের ক্ষেত্রে আমি কোন ক্রিয়া ব্যবহার করব, এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে অবশ্যই কিন্তু আমি তাকে বলবো যে আপনি কেমন আছেন। আপনির পরে কিন্তু অবশ্যই আমি বলবো না যে কেমন আসোস, এটা কিন্তু অবশ্যই বলবো না। তাই তাকে সর্বনাম বা তাকে সর্বনাম অনুযায়ী বা তাকে আমি পদ অনুযায়ী কিন্তু আমি ক্রিয়াটা লিখব। সর্বক্ষেত্রে বড়দেরকে সম্মান দিয়ে কথা বলা, অবশ্যই বড়দেরকে আপনি করে কথা বলবো এবং কর্মটাও বা ক্রিয়াপদটাও কিন্তু আমার ওই রকমই হবে। তো বন্ধুরা অবশ্যই আমরা যোগাযোগের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবো, যে ভাষায় মাধুর্যপূর্ণভাবে তার সাথে আমার কথাবার্তা বলতে হবে এবং বড়দের ক্ষেত্রে আপনি, ছোটদের ক্ষেত্রে তুমি করে সুন্দরভাবে গুছিয়ে তাদের সাথে কথা বলতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। তো বন্ধুরা স্ক্রল করে নিচে আসি, এখানে দেখি আমাদের জন্য রয়েছে ভাষায় মর্যাদার প্রকাশ, অর্থাৎ একজন মানুষকে আমি কোন ভাষায় তাকে মর্যাদা দেব বা একজন মানুষ অনুযায়ী তাকে আমি কিভাবে কথাবার্তা বলবো, তাকে আমি কিভাবে সম্মান করব, এটাই কিন্তু বোঝানো হয়েছে। যেমন বড়দের সাথে কিভাবে কথা বলবো, ছোটদের সাথে কিভাবে কথা বলবো, সম্মানিত ব্যক্তিদের সাথে আমি কিভাবে কথাবার্তা বলবো। আমি তো সম্মানিত ব্যক্তিদেরকে তুই তুকারি করে কথাবার্তা বলতে পারবো না। তাই বন্ধুরা এখানে সবাইকে কিন্তু মর্যাদা অনুযায়ী কথাবার্তা বলতে হবে। তো বন্ধুরা চলো আমরা পড়ি। এখানে আছে তুমি যেভাবে পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করো, অর্থাৎ পরিবারের ভিতরে কিন্তু একরকমভাবে আমরা যোগাযোগ করি এবং পরিবারের বাইরের মানুষের সাথে কিন্তু অন্যভাবে ভাষা প্রকাশ করি। তো সে অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। পূরণ করা ছকের মিল অমিল নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। অর্থাৎ আমি পরিবারের সাথে কিভাবে কথাবার্তা বলি এবং পরিবারের বাইরের মানুষের সাথে আমি কিভাবে কথাবার্তা বলি সেই অনুযায়ী এখানে একটি ছক তৈরি করতে হবে এবং এই ছকটির আমার অন্য বন্ধুদের সাথে শেয়ার করব যে তারা আবার কিভাবে কথাবার্তা বলে। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখি এখানে কি রয়েছে। প্রথমেই রয়েছে তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, মানে এই সকল লোকদেরকে আমি যে তুমি করে বলি, তো তাদেরকে আমি কাদেরকে তুমি করে বলি বা তোমাদের আমি কাকে বলি, কোন লেভেলের লোকদেরকে বলি আমি, এটা অবশ্যই আমি বলি ছোট ভাই বোন, বন্ধু, সমবয়সী, মা বাবা, এদেরকে আসলে আমি তুমি করে কথা বলি। যে মা তুমি কি করো, বোনকে বলি কি রে তুমি কি করতেছো, এরকম ভাবে কিন্তু কথাবার্তা বলে। এবার আছে আপনি, আপনার, আপনাকে, আপনারা, আপনাদের। তো বন্ধুরা এখানে আপনি করে আমি কাদেরকে বলি, অবশ্যই বড়দের, অপরিচিতদের, মা বাবা, শিক্ষকদেরকে অবশ্যই আমি আপনি করে কথাবার্তা বলি। এবার আছে তুই, তোর, তোকে, তোরা, তোদের, মানে আমি তুই করে কাদের সাথে কথা বলে, অবশ্যই কাছের মানুষ, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব যারা আছে ক্লাসের, ওদের সাথে তো সারাদিন আমি তুই তুকারি করে কথাবার্তা বলি। এটা হচ্ছে আসলে আত্মার একটা সম্পর্ক হয়ে যায়, তো তাদের সাথে কিন্তু তুই করে কথাই বলা যায়। আবার কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে তুই বললে খুব কাছের মনে হয়। ঠিক আছে, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ঘনিষ্ঠ বা কাছের মানুষদেরকে কিন্তু আমি তুমি করে কথা বলি বা তুই করে কথা বলি। এবার আছে সে, তার, তাকে, তারা, তাদের, মানে সে তার বলি অবশ্যই ছোট 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 বয়সের বাচ্চা কাচ্চাদের এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বা ঘনিষ্ঠ লোকদেরকে কিন্তু আমি
সে, তারা, তাকে এরকমভাবে কথাবার্তা বলতে পারি, যে সে এই কাজটা করেছে, সে ওই কাজটা করেছে, বা তার এটা দরকার, তার এটা দরকার। এ পর্যায়ে রয়েছে তিনি, তার, তাকে, তারা, তাদের। অবশ্যই আমি বয়সের বড় যারা সম্মানিত লোক তাদেরকে অবশ্যই আমি সম্মান দিয়ে তিনি করে কথাবার্তা বলবো। অবশ্য অপরিচিত লোক এবং সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু তিনি, আপনি করে কথা বলাটাই সম্মানজনক বিষয়। এবার আছে ও, ওর, ওকে, ওরা, ওদের। বয়সের ছোট বাচ্চা কাচ্চা যারা আছে ওদেরকে কিন্তু আসলে আমরা ও বলি বা ওরা বলি, বা ওদের বাড়ি, ওদের ঘর, ওদের জায়গা সম্পত্তি, ওদের টাকা পয়সা, এরকমভাবে কিন্তু ছোট ছোট বাচ্চাদের বা ছোট আমাদের বয়সে যারা ছোট তাদেরকেই কিন্তু আমরা ও বলে সম্বোধন করে থাকি। তো এবার রয়েছে নানা কারণে পরিবারের সবার সঙ্গে কথা বলতে হয়। যে পরিবারে কিন্তু অনেক লোক থাকে, বাবা মা ভাই বোন সবাই আমরা কিন্তু থাকি। তো এদের সাথে কিন্তু নানা কারণে আমাদের পরিবারের সবার সাথে কথাবার্তা বলতে হয়। আত্মীয় ও প্রতিবেশীর সঙ্গেও কথা বলা দরকার হয়ে থাকে। এছাড়া সহপাঠীর সঙ্গে, শিক্ষকদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, দোকানদারের সঙ্গে, অপরিচিত ব্যক্তির সঙ্গেও নানা সময় কথা বলার দরকার হয়। এই যোগাযোগের ধরন একরকমের হয় না। মানে পরিবার যেমন আত্মীয়র সাথে আমি একটা কথাবার্তা বলি, বা বন্ধুর সাথে ব্যবহার আর শিক্ষকের সাথে ব্যবহার কিন্তু আমার একরকমের হয় না। তা ছোটদের সাথে একরকম হয়, সমবয়স্কদের সাথে একরকম হয়, আবার বড়দের সাথে একরকম হয়, আবার অপরিচিত লোকদের সাথেও কিন্তু আবার অন্যরকম হয়। নিচের বাক্যগুলো দেখো বন্ধুরা, অবশ্যই এখানে আমাদের জন্য কতগুলো বাক্য দেওয়া হয়েছে। নিচের বাক্যগুলো দেখো, বাক্যগুলোতে কোন কোন শব্দ পরিবর্তিত হয়েছে তা চিহ্নিত করা। অর্থাৎ সর্বনাম, আমরা জানি যে সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদ ব্যবহৃত হয়, যে সর্বনাম আমি যেটা বসাবো তার উপর ডিপেন্ডেন্সি হয়ে কিন্তু আমার ক্রিয়াটা ব্যবহার করতে হবে। যেমন তুমি, এখানে কিন্তু তুমি একটি সর্বনাম ব্যবহার করা হয়েছে। তুমি কেমন আছো, তুমি তুমি বলছি দেখে কিন্তু আমি আছো শব্দটা ব্যবহার করেছি বা আছো কর্মটা ব্যবহার করেছে। আপনি, এখানে কিন্তু আমি আপনি করে বলছি, সম্মান দিয়ে বলছে। এখানে বলছি আছেন। যেমন বড়দের ক্ষেত্রে কিন্তু আমি আসো বলতে পারি না, বড়দের ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই আছেন বলা লাগবে। আবার তুই, তুই বলে ফেললাম, ঘনিষ্ঠ সর্বনাম। এটা কিন্তু আসলে আমি কাছের বন্ধু বান্ধব তাদেরকে আমি বলছি যে তুই কেমন আছিস, তুই বলার কারণে আসিস। সে কেমন আছে, সে, তাকে আমি সম্মান দিয়ে বলছি, সে সাধারণ সর্বনাম। তো সে যেহেতু বলছি তাই তারপরে আছে বলছে। তিনি, এখানে তিনি বলছি, আছেন, তিনি কেমন আছেন। ও কেমন আছে, ও, ও, ওর কারণে কিন্তু আছে হয়েছে। ঠিক আছে। তো বন্ধুরা, সর্বনাম যেরকম হবে, সর্বনামের কারণে আমি ক্রিয়াপদটা ওই লেভেলের ব্যবহার করব। যে আপনির পরে কিন্তু আমি আসো বলতে পারি না, আপনির পরে কিন্তু আমি বলতে পারি আছেন, যে আপনি কেমন আছেন। ও কেমন আছে, তো ওর পরে কিন্তু আমি আছে ব্যবহার করছি, কারণ ওর পরে কিন্তু আবার আমি আছেন ব্যবহার করতে পারি না। ঠিক আছে। প্রত্যেকটা সর্বনামের পরে আমরা ক্রিয়াপদগুলোকে এরকমভাবেই ব্যবহার করব। বন্ধুরা, এবার আসি আমরা মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া। অর্থাৎ মর্যাদার যে একটা ভাষার মর্যাদা অনুযায়ী সর্বনাম এবং ক্রিয়াপদটা কীরকম হবে সেগুলোই কিন্তু আমার এখানে বলা হয়েছে। এখানে আছে তুমি, আপনি, তুই, সে, তিনি, ও, এগুলো সর্বনাম শব্দ। সর্বনাম শব্দ নামের বদলে বসে। অর্থাৎ আমরা প্রথমে জানি না সর্বনামটা কি। সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যেই পত্রে ব্যবহার করা হয়। যে প্রত্যেকবারই তো আর আমি মানুষকে নাম ধরে রাখতে পারি না। যেমন হাবিব, হাবিব বারবারই কিন্তু, যেমন হাবিব ভাত খায়, একবার বলছি, কিন্তু হাবিব স্কুলে যায়, হাবিব এখানে যায়, হাবিব ওইখানে যায়, এরকম কিন্তু নামটা কিন্তু আমরা বারবার ব্যবহার করতে পারি না। যে নামের বদলে যেই পদটা আমার বারবার ব্যবহার করা হয় তাকেই বলা হয় সর্বনাম, বা নামের পরিবর্তে যে পদটা ব্যবহার করি তাকেই কিন্তু বলে সর্বনাম। সর্বনাম আবার তিন ধরনের, যেমন সাধারণ সর্বনাম, মানী সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। তো বন্ধুরা, চলো সর্বনামটা আগে আমরা ভালো করে জেনে আসি। বন্ধুরা, প্রথমেই রয়েছে সাধারণ সর্বনাম। সর্বনাম মূলত তিন প্রকার: সাধারণ সর্বনাম, মানী সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। এবার আমরা দেখি যে সাধারণ সর্বনামটা কি। সাধারণ সর্বনাম হচ্ছে যে সর্বনামগুলো আপন পরিবেশে, অর্থাৎ ভাই বোন, বাবা মা, বন্ধু এবং ঘনিষ্ঠদের সাথে কথা বলতে ব্যবহৃত হয়, তখন তাকে সাধারণ সর্বনাম বলে। যেমন তুমি কোথায় যাও, নর্মাল, নর্মাল, স্বাভাবিক।
তো যে সর্বনামগুলো আপন পরিবেশে মানে ফ্যামিলির ভিতরে লোকদের সাথে আমরা যে পরিবেশে যে সকল সর্বনামগুলো ব্যবহার করি এটাই হচ্ছে সাধারণ সর্বনাম। এবার আসি আমি মানি সর্বনামে। মানি সর্বনামটি হচ্ছে যে সর্বনামগুলো বয়সে বড় কিংবা অপরিচিত কারো সাথে কথা বলতে ব্যবহৃত হয় তাকে মানি সর্বনাম বলে। যেমন আপনারা কোথায় যান, অবশ্যই মনে রাখবেন যে মানি মানি মানে হচ্ছে সম্মানিত ব্যক্তি, যাকে আমরা মান দিতে পারি সেই কিন্তু মানি। তো মান অবশ্যই সম্মানিত লোকেরাই পায়। তো মানি সর্বনাম কি মনে রাখার কৌশল, মানি সর্বনাম হচ্ছে যাকে আমরা মান দেই, সম্মান করি, তারপরে যেই সর্বনামটা ব্যবহার করি তাই কিন্তু মানি সর্বনাম। অবশ্য অপরিচিত একজন লোককে অবশ্যই আমি তুই তুকারি করে বলবো না, অবশ্যই তাকে আমি তুমি করে বলবো না, অবশ্যই তাকে আমি সম্মান দেব, আপনি বলে সম্বোধন করব। এবার আছে ঘনিষ্ঠ সর্বনাম। তো বন্ধুরা ঘনিষ্ঠ সর্বনামটা হচ্ছে কারোর সাথে অতি ঘনিষ্ঠতা, আত্মার আত্মীয় বোঝাতে অথবা তুচ্ছতা ছিল, বন্ধু বান্ধব আর কি, তুচ্ছতা ছিল বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে ঘনিষ্ঠ সর্বনাম বলে। তো ঘনিষ্ঠ মানে খুবই একদম আত্মার আত্মীয়, ওইরকম লোকদের সাথে আমি ঘনিষ্ঠ ভাব বোঝানোর ক্ষেত্রে যে সকল সর্বনামগুলো ব্যবহার করি, যেমন তুই, তুই কোথায় যাস, তোর কি হইছে, এগুলো কিন্তু আমরা বন্ধু বান্ধবরাই বেশি ইউজ করে থাকি। তো বন্ধুরা বোঝা গেল সর্বনাম তিন ধরনের। সাধারণ সর্বনাম যেটা আপন পরিবেশে বাপ মা ভাই বোনদের সাথে ব্যবহার করি, মানি সর্বনাম যে সম্মানিত লোকদেরকে আমরা যে সকল মান দিয়ে থাকি ওই সর্বনাম, আর ঘনিষ্ঠ সর্বনাম হচ্ছে যে আমাদের বন্ধু বান্ধবদের মাঝে যারা একদম ঘনিষ্ঠ সম্পর্ক, যাদেরকে আমরা তুই তুকারি করে বলতে পারি, তা সেটাই হচ্ছে। তো বন্ধুরা এখানে রয়েছে তুমি বলা যায় ভাই বোনকে, ঘনিষ্ঠজনকে, বাবা মাকে, বন্ধুকে, এগুলো সাধারণ সর্বনাম। আপনি করে বলতে হয় শিক্ষককে, বয়সে বড় আত্মীয় স্বজনকে, অপরিচিত লোককে, এগুলো মানি সর্বনাম। আর কারো সঙ্গে অতি ঘনিষ্ঠতা থাকলে অথবা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে তুই বলা হয়, এগুলো হলো ঘনিষ্ঠ সর্বনাম। এখানে আছে সাধারণ সর্বনামের কিছু রূপ দেওয়া রয়েছে, সর্বনামের রূপ। এখানে রয়েছে সাধারণ সর্বনাম, এখানে রয়েছে মানি সর্বনাম এবং এখানে রয়েছে ঘনিষ্ঠ সর্বনাম। অর্থাৎ এখানে তিনটা সর্বনামই দেওয়া রয়েছে এবং এই সর্বনামগুলোর কিভাবে রূপ পরিবর্তন হয় সেটাই দেখানো হয়েছে। যেমন তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের। এই সর্বনামগুলো যখন মানি সর্বনাম হবে তখন হবে আপনি, আপনারা, আপনাকে, আপনারা, আপনাদের। আর এই সর্বনামটা যদি আবার ঘনিষ্ঠ সর্বনামে চলে যায় বা ঘনিষ্ঠ কাউকে বলি তখন কি বলবো, তুই, তোরা, তোকে, তোদের, এটা কিন্তু বলবো। এবার আসি সে, তারা, তাকে, তাদের, তাদের, হ্যাঁ তাকে তাদের। এটা যদি মানি সর্বনামে বা সম্মানিত কাউকে বলি তখন কিন্তু আমি তাকে তিনি করে বলবো, যেমন তিনি, তার, তাকে, তারা, তাদের। আর এটা যদি আবার ঘনিষ্ঠ কাউকে বলি তখন কি হবে, তখন হবে ও, ওর, ওকে, ওরা, ওদের, এরকম ভাবে কিন্তু বলা হবে। এবার দেখি বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেগুলোকে ক্রিয়া বলে। ক্রিয়া বলতে বন্ধুরা কি বুঝি, দুনিয়ার যত কাজ কাম যা আছে বা কর্ম দিয়ে যা আছে তাই কিন্তু ক্রিয়া। যেমন শোনা, বলা, পড়া, লেখা, দুনিয়াতে কাজ কাম যা আছে সবই ক্রিয়া। মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয় ক্রিয়ারও তেমন পরিবর্তন হয়। তো বন্ধুরা প্রথমে কিন্তু আমরা বললাম যে সর্বনামটা কি হয় মর্যাদা অনুযায়ী, যেমন বড়জনকে, বড়দেরকে এক রকমের মর্যাদা দিতে হবে, তাদের ক্ষেত্রে একরকম সর্বনাম ব্যবহার করা হবে, তারপরে ছোটদের ক্ষেত্রে এক ধরনের সর্বনাম ব্যবহার করবে। ঠিক ক্রিয়াও কিন্তু এরকম, ক্রিয়ারও কিন্তু রূপ পরিবর্তন হয়। ঠিক আছে, তো বন্ধুরা চলো আমরা ক্রিয়ার রূপ পরিবর্তনটা আবার দেখে আসি। তো বন্ধুরা ক্রিয়ার রূপটা আমরা দেখি। এখানে আছে সাধারণ সর্বনাম বা সাধারণ সর্বনাম যখন ব্যবহার করি তখন ক্রিয়াগুলো কি হয়, মানি সর্বনাম যখন ব্যবহার করি তখন ক্রিয়াগুলো কি হয়, ঘনিষ্ঠ সর্বনাম যখন ব্যবহার করি তখন আমার ক্রিয়ার রূপগুলো কেমন থাকে। তো প্রথমে যেমন সাধারণ সর্বনাম তুমি, তুমি করে যেহেতু আমি তাকে বলেছি তারপর তুমি করো, এই তুমি এই কাজটা করো, তখন কিন্তু ক্রিয়াপদটা করো হয়। আবার যখন আমি কোনো মানি বা সম্মানিত লোককে বলি যে আপনি এই কাজটি করুন তখন কিন্তু বলি কি আপনি এই কাজটি করুন, তখন তাকে আমি সম্মান করে কিন্তু ক্রিয়াপদটাও কিন্তু আমার পরিবর্তন হয়ে গেল। যেমন যখন সাধারণ সর্বনামে ছিল ক্রিয়াপদ করো, মানি সর্বনামে কিন্তু হয়ে গেল
করুন, যে পদটি ক্রিয়াটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আবার সেম শব্দটাই যখন বা বাক্যটাই যখন আমি ঘনিষ্ঠ সর্বনামে ইউজ করব তখন কিন্তু হব তুই করিস। ঠিক আছে, এখানে কিন্তু আবার ক্রিয়াপদটা পরিবর্তন হয়ে গেল। তো প্রথমে কি ছিল, প্রথমে ছিল করো ক্রিয়াপদ, তারপর ছিল করুণ ক্রিয়াপদ, তারপর হলো করিস ক্রিয়াপদ। তো বন্ধুরা অবশ্যই বোঝা গেল যে সর্বনাম অনুযায়ী ক্রিয়াপত্র পরিবর্তন হয়। আমি সর্বনাম যেটা ইউজ করব ওই লেভেলের কিন্তু আবার আমি ক্রিয়াপত্রও ইউজ করব। তুমি সাধারণ সর্বনাম একভাবে ব্যবহার করব, মানি সর্বনামে ক্রিয়াপদ অন্যরকম হবে, আবার ঘনিষ্ঠ সর্বনামে কিন্তু ক্রিয়াপদটা ঠিক উল্টো হয়ে যাবে। তো বন্ধুরা এই পর্যায়ে আমাদের জন্য রয়েছে সর্বনাম ও ক্রিয়া দিয়ে বাক্য তৈরি। এতক্ষণ আমাদেরকে যে সর্বনাম আর ক্রিয়া শেখানো হলো, এখন এটা দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। প্রথমে আছে তুমি বা তোমরা। আশা, যেমন যখন তুমি বলবো তখন আমি আসো সব ক্রিয়াটি ব্যবহার করব বা আশা ক্রিয়াটি ব্যবহার করব। তুমি আমাদের বাড়িতে এসো, আশা ক্রিয়াটি কি হবে, এসো হবে। সেম ভাবে যখন আমি আপনি বা আপনারা ব্যবহার করব, সর্বনাম ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আমি আমার ক্রিয়াটা কি হবে, খাওয়া ক্রিয়া। হ্যাঁ, কাজটা হবে খাওয়া। আপনারা কোথায় খাবেন, এখানে কিন্তু খাওয়াটা খাবেন হয়ে গেল। ঠিক আছে, আবার আছে তুই, তোরা। হ্যাঁ, ঘনিষ্ঠ সর্বনাম। এটা কেমন, ক্রিয়াটা কি নিলাম, করা। তুই বাড়ির কাজ ভালোভাবে করিস, এখানে কিন্তু করিসটি ব্যবহার করেছি, কারণ এখানে সর্বনাম অনুযায়ী ক্রিয়া আবার আলাদা হয়ে গেল। তারপরে রয়েছে সে, তারা। হ্যাঁ, আমি ক্রিয়াপত্র নিলাম লেখে, তারা চিঠি লেখে। সে তারা, যার কারণে আমার ক্রিয়াটা আবার চেঞ্জ হয়ে গেল। তারপর রয়েছে তিনি, তারা, চেনা। তিনি রাজুকে চেনেন। হ্যাঁ, তারপরে আছে ও, ওরা, পড়া। ও আমার সঙ্গে পড়ে, ঘনিষ্ঠ সর্বনাম। এই সর্বনাম অনুযায়ী আমার ক্রিয়াপদটা আবার পরিবর্তিত হয়ে গেল। তো বন্ধুরা অনেকেই তো সর্বনাম আর ক্রিয়াপদ নিয়ে আলোচনা হলো। এবার তোমাদের জন্য রয়েছে ভাষিক ও অভাষিক যোগাযোগ। তো চলো আমরা ভাষিক আর অভাষিক যোগাযোগটা দেখে নিই। মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সাথে যোগাযোগ করে। যোগাযোগ মূলত দুই প্রকার। যে আমরা যে এতক্ষণ পর্যন্ত যোগাযোগ করলাম একজন লোকের সাথে, ওই যোগাযোগটা আমরা কয়ভাবে করতে পারি। তো যোগাযোগটা মূলত আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ভাষিক যোগাযোগ, একটা হচ্ছে অভাষিক যোগাযোগ। তো বন্ধুরা ভাষিক যোগাযোগটা কি? ভাষিক যোগাযোগ হলো যেটা আমরা লিখে, হ্যাঁ, যেমন লিখে, বলে, পড়ালেখার মাধ্যমে আমরা প্রকাশ করি। এর মাধ্যমে মধ্যে বলা ও লেখা শোনার কাজ মুখে ও কানের ভূমিকা প্রধান। যে আমি লিখে আমার মনের ভাবটা প্রকাশ করতেছি, আমি এইটা লিখে বা এইটা বলে আমার ভাবটা বা আমার ভাষাটা আমি তাকে বোঝাচ্ছি, তার সাথে আমি যোগাযোগটা করছি। যন্ত্র থেকে তৈরি শব্দ আমরা কান দিয়ে শুনে থাকি, অন্যদিকে লেখা ও পড়ার কাজে হাত ও চোখ প্রধান ভূমিকা রাখে। যন্ত্রে লেখা শব্দ আমরা চোখ দিয়ে পড়তে পারি, কথা বলা, বই পড়া, ফোনে আলাপ করা ও বার্তা পাঠানো, রেডিও টেলিভিশনে শোনা ও দেখা, কাগজে লেখা বা কম্পিউটারে টাইপ করা ইত্যাদি ভাষিক যোগাযোগের অন্যতম। যে ভাষিক যোগাযোগটা হচ্ছে যে আমি তার সাথে কথা বলতেছি, সে আমার কথাটা শুনতেছে, আমি পড়তেছি, আপনি শুনতেছেন, আমি লিখতেছি, আপনি দেখতেছেন, ঠিক আছে, আমি খবর দেখতেছি বা টিভিতে একটা কিছু দেখতেছি, এটা হচ্ছে ভাষিক যোগাযোগ। যে ভাষার মাধ্যমে আমি যে ভাষাটা বললাম, এই ভাষার মাধ্যমে যে আপনি কথাটা শুনতেছেন বা আমার ভাষাটা যে আপনি শুনতেছেন বা আপনার কানে পৌঁছাইতেছে, এটা হচ্ছে ভাষিক যোগাযোগ। আমার আমার আমি আপনার সাথে যে আমার ভাষার মাধ্যমে যে যোগাযোগটা করলাম, সেটাই হচ্ছে ভাষিক যোগাযোগ। এবার আসি অভাষিক যোগাযোগ। অভাষিক যোগাযোগটা কি? অভাষিক যোগাযোগটা হচ্ছে আমি যে কথাটা বলতেছি, আমার মুখের অঙ্গভঙ্গি, শারীরিক অঙ্গভঙ্গি, হাত কীভাবে নাড়াইতেছি, চোখের ইশারাটা কীরকম, হাতের স্পর্শটা কীরকম, বা আমি যে ছবি আঁকতেছি আমি মুখে বলতেছি না, আমার ছবি আর সংকেতটা দেখে আপনি বুঝতেছেন, এটাই হচ্ছে অভাষিক যোগাযোগ। তো বন্ধুরা যোগাযোগ কি, যোগাযোগ কত প্রকার? যোগাযোগ হচ্ছে আমি আপনার সাথে যে কিভাবে যোগাযোগ করতেছি, এটা হচ্ছে যোগাযোগের কি, যোগাযোগের মাধ্যম। আর যোগাযোগ মূলত দুই প্রকার, একটা হচ্ছে ভাষিক যোগাযোগ,
একটা হচ্ছে অভাষিক যোগাযোগ। বন্ধুরা, ভাষিক যোগাযোগ হচ্ছে আমি যে কথাবার্তা বলতেছি আমার মুখে বইলা আমার ভাষার মাধ্যমে যে যোগাযোগটা আপনি শুনছেন, এটা হচ্ছে ভাষিক যোগাযোগ। আর অভাষিক হচ্ছে আমার অঙ্গভঙ্গি দেখে, আমার হাত পা নাড়াচাড়া, মানে ভাষা ছাড়া যেটা, ইশারার মাধ্যমে যেটা শুনতেছেন, এটা হচ্ছে অভাষিক যোগাযোগ। এবার আসি আমরা যোগাযোগের অনুশীলনে। এবার দলে ভাগ হয়ে নিচের পরিস্থিতি অনুযায়ী ভূমিকা অভিনয় করো। কথোপকথনের সময়ে খেয়াল রাখবে মর্যাদা অনুযায়ী যেন সর্বনাম ও ক্রিয়ার ব্যবহার করা হয়। এবার আমরা দলে দলে ভাগ হয়ে একজন আরেকজনের সাথে আমরা যোগাযোগ করব। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তাদের সাথে যেন আমার বেয়াদবি না হয় এবং মর্যাদা অনুযায়ী সর্বনাম এবং ক্রিয়াপদ ঠিক থাকে। তো প্রথমেই রয়েছে বাইরে থেকে মাত্র বাড়ি ফিরছে, এমন সময়ে তোমার ছোট ভাইও তোমার সাথে খেলার জন্য বায়না ধরছে, এই নিয়ে তার সাথে কথা হচ্ছে। আজ নতুন বই হাতে পেয়েছি, খবরটি তোমার দাদা বা নানাকে ফোন করে জানাও যে আজকে একটা নতুন বই হাতে পাইছি, এই খবরটা তোমার দাদা তোমার নানাকে ফোন দিয়ে জানাও। তোমার চাচা টেলিফোন করে জানালেন তোমার দাদি অসুস্থ, এই নিয়ে চাচার সঙ্গে আলাপ করো যে তোমার চাচা আমাকে ফোন দিছিল, বলছে যে তোমার চাচি খুব অসুস্থ, এখন তোমার চাচার সঙ্গে তুমি কথাবার্তা বলো। বাসার কাছের দোকানে খাতা ও কলম কিনতে গিয়েছি, সবগুলো জিনিস কেনা শেষ হয়ে গেল, তোমার কাছে কিছু টাকা কম পড়েছে, এই নিয়ে দোকানের সাথে কথা বলছে যে তার থেকে আমি কিছু খাতা কলম কিনছি, কিন্তু তিনি আমাকে দামটা কিছু কম নিছেন, তো সেই নিয়ে তার সাথে আমি কথাবার্তা বলতেছি। তোমার ক্লাসে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে, আমার নতুন ক্লাস ফ্রেন্ড, তুমি তার সাথে পরিচিত হচ্ছ এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তাকে ধারণা দিচ্ছ। পাশের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে, তুমি দাওয়াত পেয়েছো, সেখানে যাওয়ার ব্যাপারে তুমি তোমার মায়ের সাথে কথাবার্তা বলো। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রত্যেকটা এক একটা পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো আমাকে আমাকে অনুশীলনীতে শেখানো হয়েছে এবং এই পরিস্থিতিতে আমি কিভাবে যোগাযোগ করব, মায়ের সাথে হোক, ভাইয়ের সাথে হোক, ক্লাস ফ্রেন্ডের সাথে হোক, যার সাথেই হোক না কেন, আমি যে এই পরিস্থিতিতে কিভাবে আলোচনা করব, এই কথাটাই আমাকে এখানে বলা হয়েছে। আবার এখানে জোর দিতে বলা হয়েছে যে সর্বনাম ও ক্রিয়াপদটা যেন ঠিক থাকে, তাদের মর্যাদাটা যেন অক্ষুণ্ণ থাকে। এবার আসি বন্ধুরা জরুরি যোগাযোগে, যে এটা আমার ইমার্জেন্সি, এখন আপনাকে সম্মান দেওয়ার কোনো সুযোগ আমার নাই, তো এই পরিস্থিতিতে আমি কি করব। অনেক সময় জরুরি প্রয়োজনে কারোর সঙ্গে বা কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হয়। নিচে কিছু জরুরি পরিস্থিতি দেওয়া হলো, এমন পরিস্থিতিতে তুমি বা তোমার কারোর সাথে যোগাযোগ করবে, তা নিচে লেখো যে এমন একটা পরিস্থিতি ইমার্জেন্সি, এই পরিস্থিতিতে আমি অন্য লোকের সাথে কিভাবে কথাবার্তা বলবো, সেই পরিস্থিতিটাই আমার এখানে লিখতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমার পরিস্থিতির নাম দেখে নেই। প্রথমে রয়েছে তোমার এলাকার কোনো বাড়িতে আগুন লেগেছে, ঠিক আছে। এখন এই পরিস্থিতিতে আমি কি করব, অবশ্যই প্রথমে আমি ফায়ার সার্ভিসকে ফোন দেব, তারা যদি চলে আসে মাশাআল্লাহ, আর যদি না চলে আসে তখন আমার বিকল্প কি, বিকল্প হচ্ছে স্থানীয় থানা, মেয়র, মেম্বার। প্রথমে আমি স্থানীয় থানার কাছে যাব, মেয়রের কাছে যাব, তারপরে আমি মেম্বারের কাছে যাব, ঠিক আছে। তারপরে কি, খেলার মাঠে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, খেলতে গেছে তার পায়ে চোট খেয়ে পড়ে গেছে, তো এই পরিস্থিতিতে আমি কি করব। প্রথমে আমি তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাব, হাসপাতালে নিয়ে চিকিৎসা পাইলে ভালো, আর যদি চিকিৎসা না পায়, প্রথমেই বেশি অসুস্থ হয়ে যায়, তখন বা কম অসুস্থ হয়, হালকা পাতলা ছিলে গেছে, তখন তাকে নিকটস্থ একটা ফার্মেসিতে নিয়ে যাবো, অথবা তাকে একটা স্থানীয় চিকিৎসালয়, যে গ্রামে যেই মেডিসিনের দোকানগুলো থাকে, সেখানে নিয়ে যেয়ে তাকে অবশ্যই আমাকে দেখাইতে হবে, চিকিৎসা করতে হবে। তারপরে কি রয়েছে, ঝড়ের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে গেছে, প্রচণ্ড ঝড় হয়েছিল এবং বিদ্যুতের তার মাটিতে পড়ে গেছে। এই অবস্থায় আমি কি করব, প্রথমে আমি পল্লী বিদ্যুৎ বা ওয়াপাদা অফিসে ফোন দেব, তারা চলে আসলে ভালো, আর যদি না চলে আসে তাহলে কি করব, বিকল্প হিসেবে আমি স্থানীয় থানা, কমিশনার, মেম্বার যারা আছে তাদেরকে আমি বিষয়টি জানাবো। তারপরের পরিস্থিতি কি বন্ধুরা, হারিয়ে যাওয়া কোনো শিশুকে খুঁজে পাওয়া গেছে, একটা শিশু হারিয়ে গেছে, তারা আমরা খুঁজে পাইছি, এখন কি করব, প্রথমে তার পরিবারকে সদস্যদেরকে ফোন দেব, যদি তিনি ফোন নাম্বার বলতে পারে
ফোন দেব। আর যদি না বলতে পারি তখন থানায় নিয়ে যাব। মেম্বার, চেয়ারম্যান, কমিশনার যারা আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলবো এবং তাদের সাথে কথাবার্তা বলে আমরা তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করব। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী পর্ব প্রমিত ভাষা শিখে দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।